এই টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল কমিটিতে আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। যিনি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তখন এটা রিকনস্ট্রাক্ট হয়েছে অ্যাকর্ডিংলি। আরেকটা হলো এয়ারবাসের যে প্রথম যে প্রপোজালটা ছিল, পরে ওনারা আবার রিভাইজ প্রপোজাল দিয়েছেন। রিভাইজ প্রপোজাল কিন্তু অনেক বেটার কিছু এসছে। আর বোয়িংয়ের একইভাবে বোয়িংয়ের প্রপোজালগুলো কিন্তু ওনারা দেওয়ার পরপরই এসছে। তো যেহেতু একটা কমিটি টিএফসি কিন্তু আপনার জানেন যে স্ট্যান্ডিং কমিটি, এটা এই কমিটিতে কাজ করছিল এয়ারবাসের উপরে। ওইটা শেষ করার জন্য আমরা বোয়িংয়ের এগুলো যেমন আমরা বোর্ডে নিয়ে আসছি, বোর্ড এখন যেটা সিদ্ধান্তের জন্য আছে তারা ওই একই কমিটিকে দিবে, ওনারাও করবে। এবং যখন আবার নেগোসিয়েশন শুরু হবে তখন কিন্তু বোয়িংয়েরটাও থাকবে, এয়ারবাসেরটাও থাকবে। তো আমি যেটা কথা সংক্ষেপে বলতে চাই, কোনো কমিটিকে ইন্টেনশনে চেঞ্জ করা হয়নি। আপনি জানেন এয়ার কমোডর যে মোয়াজ্জেম সাহেব ছিলেন, উনি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, স্বাভাবিক। তো উনি যেহেতু একজন কমিটির ভাইটা দিয়েছিলেন, ওই জায়গায় এসছে আরেকজন, উনি একদম নতুন। সেই ক্ষেত্রে আপনার কমিটির চেয়ারম্যান স্বাভাবিক সিনিয়র যে তাকে করা হয়েছে। আপনারা খেয়াল করবেন এখানে অন্য কাউকে কিন্তু করা হয়নি, রিটায়ারমেন্টের কারণে যেটা পরিবর্তন আসছে এটাকে অ্যাকোমোডেট করা হয়েছে। আর ওই 3 দিনের মধ্যে যেটা বলছেন সেটি হলো পরবর্তীতে যে এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফার ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশন দিতে গেলে আমাদেরকে হয়তো আরো ভালো অফার দিতে হবে। আমরা আশা করি সামনে আমরা আরো ভালো পাবো দুই পক্ষকে নিয়ে। আর এখানে যেটা হয়েছে আপনার ওই যেটা বলতে চাচ্ছি যে টিএফসি আপনার দেখেন যে কোনো স্টাডি শুধু একটা বিষয়ের উপর হয় না। ধরেন আপনি XY রুটে একটা ইয়ে করলেন ফিজিবিলিটি, সে ফর এক্সাম্পল আপনি ঢাকা নারীটা করলেন, আবার লং হল যে এয়ারক্রাফটগুলো থাকে সেটা নিয়ে যদি আপনার ঢাকা টরন্টো করে আপনি করেন, সেই ধরনের কিন্তু বিভিন্নভাবে আমি এই এয়ারক্রাফটটা কোন রুটে চালাবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্ট রুট নিয়ে আপনি এটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন করতে পারেন। তো দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার শর্ট হলে এটা আপনার নেগেটিভ আসতেছে রেজাল্ট, আবার এটা যদি আপনার লং হলে যায় আপনার খরচ কমে যাবে, ফুয়েল কস্ট কমে যাবে, তখন কিন্তু এটা প্রফিটেবল হতে পারে। সুতরাং একই এয়ারক্রাফটের দুইটা রেজাল্ট আসতে পারে আপনি যদি আপনার আমি কোথায় এটাকে কাজে লাগাবো সেটার উপর, সেটা তো আমার হাতে আছে। আমি ধরেন A350 যেটা, সেটা আপনি সরাসরি কিন্তু ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে পারবেন, কোনো ল্যান্ডিং লাগবে না। কিন্তু এটাকে যদি আমি ধরুন ইভ্যালুয়েশন করি নারীদের সাথে, তখন এটার জন্য কিন্তু আমি এটার ফুল বেনিফিটটা আমি পাবো না। এইগুলো টেকনিক্যাল ইস্যুগুলো থাকে। আমি যেটা মনে করি, আমি যতটুকু বুঝেছি সেই ক্ষেত্রে বিমান বিভিন্নভাবে দেখেছে যে এই এয়ারক্রাফটটা আসলে কোন ক্ষেত্রে কোন সেক্টরে আমরা এটাকে লাগালে আমরা প্রফিট যাবো। একটা উদাহরণ আপনাকে দিই, আমরা যেখানে দেশ এই 400 যে চালাই, এটা কিন্তু মূলত আনা হয়েছিল কিন্তু শর্ট রেঞ্জের জন্য। আমি কলকাতা যাব, আমি রেঙ্গুন যাব, বা আমি কাঠমান্ডু যাব। কিন্তু এটা দেখেন আলটিমেটলি আমরা কিন্তু এটা ডোমেস্টিকে অপারেট করছি। এটা আমি মনে করি যে এখানেও আমাদের তারা যে রেগুলেশনটা করে এসেছিল সেটাতে আমরা কিন্তু এখানে এটা করতে পারছি না বাস্তবতার কারণে। এখন যেটা হচ্ছে আমরা যে কলকাতাও চালাচ্ছি, অনেক সময় ব্যাগেজ আমরা আনতে পারছি না। তো সুতরাং সময়ের প্রেক্ষাপট অনেক সময় ধরেন আপনার যে আমরা অ্যাসেসমেন্টগুলো করি এগুলো অনেক সময় চেঞ্জ হয়। কিন্তু আবার এখানে যখন আমরা এখন দেশ চালাচ্ছি, আমরা খুব একটা খারাপ অবস্থায় নাই, কারণ মানুষ রিলাই করছে এখানে সেফটিটা অনেক বেশি এনশিওর থাকছে, কিন্তু আমাদের অপারেশনাল কস্ট একটু হাই এটা। তো এই জন্য আমি আপনাকে বলছি, এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি আপনাদের সমর্থনে, এবং এটা এত ট্রান্সপারেন্ট ছিল। আমরা বিমানের বিন্দুমাত্র কোনো স্বার্থকে আমরা কম্প্রোমাইজ করি নাই। কম্প্রোমাইজ করলে আমরা অনেক আগেই চলে আসতো। এয়ারক্রাফট আমরা ওনারা দিলেন আর আমরা কিনে ফেললাম, এবং আমরা হাইয়েস্ট অথরিটি থেকে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা বারবার অ্যাসিওর করেছে আমাদেরকে, তোমরা বিমানের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সেটাই তোমরা করো। এখানে কোনো ধরনের আমরা কোনো ধরনের চাপ, কোনো ধরনের ইন্টারভেনশন আমরা পাই নাই।